রমজানে পণ্যের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য মন্ত্রীর বৈঠক। কারসাজি করলেই ব্যবস্থা। সবাইকে সম্মান জানাই বলি, এক্ষেত্রে ভোক্তাকে ক্ষতি হইতে আমরা দেব এবং এই ব্যাপারে যারা এই কারসাজি করবে তাদের বিরুদ্ধে আমরা কঠিন পদক্ষেপ আমরা গ্রহণ করব। রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্ট ও খাবারের দোকানে টিসিবির অভিযান, অর্থদণ্ড। মৌসুমি ফলে কেমিক্যাল না থাকার চূড়ান্ত ঘোষণার আগে সব বাজার পরিদর্শনের দাবি ভোক্তাদের। তারা পরীক্ষা করে কি পায় এটা আমরা জানি না। পেপার পত্রিকায় অনেক কিছু দেখি, কিন্তু বাস্তবে তো আর সেটা হয় না। সরকারের রিপোর্ট পুরা সত্য না, আংশিক সত্য। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাবুল আক্তারের স্ত্রী হত্যার পুরো ঘটনা দেখার কথা স্বীকার করেছে আটক মাইক্রোবাস চালক, জানালো পুলিশ। সাবেক শিবির নেতার রিমান্ড আবেদনের শুনানি রোববার। আবারও কথিত বন্দুকযুদ্ধে জেএমবির সদস্য নিহত। এবার গাইবান্ধার গোবিন্দগঞ্জে উত্তরাঞ্চলের সামরিক কমান্ডারের বাড়িতে অভিযানে নিহত এক। আতঙ্ক সৃষ্টি করতেই সম্প্রতি হত্যাকাণ্ডগুলো ঘটানো হচ্ছে, মন্তব্য আশরাফের। সর্বোচ্চ পর্যায় থেকে ইঙ্গিত না থাকলে এ ধরনের ঘটনা ঘটতে পারে না, অভিযোগ ফখরুলের। রিমান্ডে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বিএনপি নেতা আসলাম চৌধুরী। ব্রিফিংয়ে ডিবি, অভিযোগ প্রমাণের তথ্য পাওয়ার দাবি। এবং কঠোর অভিবাসন নীতিমালায় ব্রিটেন থেকে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন বাংলাদেশিরা। উল্লেখযোগ্য হারে বাড়ছে ইউরোপের অন্যান্য দেশে পাড়ি জমানোর প্রবণতা। রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সাথে বৈঠক করল বাণিজ্য মন্ত্রণালয়। বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ হুঁশিয়ারি দিয়েছেন, কারসাজি করে পণ্যের দাম বাড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ব্যবসায়ীরা। রমজান শুরুর আগেই পণ্যের মজুদ, সরবরাহ ও দাম নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী। বরাবরই বলা হয়েছে সরবরাহ ও দাম স্বাভাবিক থাকবে। তবুও রোজার আগেই দু একটি পণ্যের দাম বেড়ে যাওয়ায় তা নিয়ে উদ্বেগ বাণিজ্যমন্ত্রীর। বিশেষ করে ডিওলেটার নিয়ে চিনি আটকে রেখে যে ব্যবসায়ীরা দাম বাড়ানোর পায়তারা করছেন তাদের সতর্ক করে দেন মন্ত্রী। এছাড়া পাইকারি চেয়ে খুচরা পর্যায়ে দাম বেশি বাড়ার বিষয়ে ট্যারিফ কমিশনকে বসার নির্দেশ দেন তিনি। দেশীয় চিনিকে রক্ষা করার জন্য আমরা এটা ট্যারিফ বাড়িয়ে দিয়েছিলাম। এখানে 18 টাকা মূল্য আমরা বৃদ্ধি করেছিলাম নিজেরাই। কাজে সেই হিসেবে চিনির মূল্য 60 টাকার নিচে থাকার কথা। ডিও লেটারটা নেয় ব্যবসায়ী, নিয়ে মালটা তুলে মাঝখানে যারা এটার পাইকার তারা মালটা তুলে নেয়। নেওয়ার পরে এটা অনেক ক্ষেত্রে বাজারে ছাড়ে না, একটা কৃত্রিম সংকট সৃষ্টি করতে চায়। দাম যদি কেউ বাড়াবার চেষ্টা করে, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলি, সবাইকে সম্মান জানাই বলি, এক্ষেত্রে ভোক্তাকে ক্ষতি হইতে আমরা দেব না এবং এই ব্যাপারে যারা এই কারসাজি করবে তাদের বিরুদ্ধে আমরা কঠিন পদক্ষেপ আমরা গ্রহণ করব। বৈঠকে সিটি, মেঘনা, এস আলম গ্রুপের মতো প্রতিষ্ঠিত ভোগ্যপণ্য আমদানিকারক ও প্রস্তুতকারকদের পাশাপাশি পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন। এই সময় ব্যবসায়ীরা পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সব রকম সহযোগিতার আশ্বাস দেন। আমরা এখানে কমিটমেন্ট করে গেছি, এই কমিটমেন্টটা রক্ষা করে রমজান মাসটা পার করতে পারি। এটা হলে আমি অন্তপক্ষে আমার কলিগরা হ্যাপি। এখন 24 ঘন্টা আমরা ডেলিভারি করতেছি। 3000 টন চিনি আমার মিলের থেকে যাচ্ছে, মোস্তফা কামালের মিল থেকে যাচ্ছে 1.5 থেকে 2000 টন। 5000 টন চিনি আপনার 2টা মিলের থেকে যাচ্ছে। রিকোয়ারমেন্টই হলো 5000 টন, কিন্তু আমরা আপনার এখানে 7 থেকে 8000 টন চিনি যাচ্ছে। এছাড়া ব্যবসায়ীদের সুবিধার্থে বাজেটে প্যাকেজ ভ্যাট বহাল রাখা হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। আপনাদের প্যাকেজ ভ্যাট নিয়ে হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্ট ও খাবারের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর ইফতার ও খাদ্যপণ্য ধ্বংস করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টিসিবি।
রাজধানীর খিলগাঁওয়ে নোংরা পরিবেশে ইফতার তৈরির অভিযোগে এবং বাসি খাবার ফ্রিজিং সহ অনুমোদিত পণ্য রাখার দায়ে অর্থদণ্ড করা হয় একটি রেস্টুরেন্টকে। ভোক্তারা বলেন, বিক্রেতাদের শুধু লাভ না দেখে ক্রেতাদের স্বার্থও দেখা উচিত। রমজানে মশলাদার ইফতার বাজার থেকে হরহামেশাই কেনা হয়। স্বাদ বা গন্ধে যতটা মুখরোচকই হোক না কেন, সুস্বাদু বেগুনি, কাবাব, ছোলা, চিকেন রোল, নান বা গ্রিল তৈরির প্রক্রিয়া থাকে আড়ালেই। বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ে বিভিন্ন রেস্টুরেন্টে পরিচালিত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দেখা যায় এই চিত্র। ফ্রিজিং করা ফাঙ্গাস পড়া উপাদান অথবা বাসি খাবারই কোনো মতে প্রক্রিয়াজাতকরণ করেই পরিবেশন করা হয় ক্রেতাদের সামনে। ক্রেতার যে ক্ষতি করিয়া যে ব্যবসা করবে সেটা কেউ মেনে নিবে না। যে বিক্রেতা সেও এক জায়গায় যে ক্রেতা হয়, যেই জায়গা থেকে এটার উৎপাদন আপনারা সেই জায়গায় যদি আঘাত করেন তাহলে আমরা ভোক্তারা বেঁচে যাব। ম্যাক্সিমাম দোকানেই সেল করা হয় এগুলি, যদি এটা পুরোপুরি ব্র্যান্ড করে দেওয়া হয় তাহলে সবচেয়ে বেটার হয়। অভিযানে নোংরা পরিবেশে খাবার তৈরি, বাসি খাবার রাখা, বিএসটিআই এর অনুমোদনহীন অস্বাস্থ্যকর পণ্য রাখা, মূল্য তালিকায় গরমিল, ওজনে কম দেওয়া সহ নানা অভিযোগে বিভিন্ন দোকান ও রেস্টুরেন্টকে অর্থদণ্ড দেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খুবই নোংরা অবস্থা ছিল এবং বাসি খাবার ছিল, বেগুনিতে ছিল পোকা, তো এইটার উপর বেসিস করে আমরা একটা জরিমানা করেছি। তেলটা সবসময় দেখে, আর যাতে আমরা যেটা কাবার দেওয়া থাকে খাবারের উপরে ঢাকনা থাকে, পেপার দেওয়া থাকে অনেক সময়, কিন্তু পেপারটা তো আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর না। তিনি জানান, রমজান মাস জুড়েই ভোক্তাদের অধিকার সংরক্ষণে চালানো হবে এই অভিযান। তেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এবছর দেশের কোথাও মৌসুমি ফলে ক্ষতিকর কেমিক্যাল বা ফরমালিন পাওয়া যায়নি। খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট IFSTর এমন প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ভোক্তারা বলছেন, সব বাজার মনিটরিং করেই দিতে হবে চূড়ান্ত রিপোর্ট। কেমিক্যাল থাকার বিষয়ে পরস্পর বিরোধী বক্তব্য যেন তাদের বিভ্রান্ত না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। এদিকে ফলমূল থেকে ক্ষতিকর রাসায়নিক মুক্ত রাখতে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। ফখরুল শাহিনের রিপোর্ট। খাদ্যদ্রব্যে বিষক্রিয়া শনাক্তকরণে 2007 সাল থেকে কাজ করে আসছে খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট। 2015 সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির গত 8 বছরের প্রতিবেদনে দেখা গেছে, মৌসুমী ফল ছাড়াও সারা বছরই ফল সংরক্ষণ ও পাকানোর জন্য ফরমালিন ও অন্যান্য কেমিক্যাল ব্যবহার করা হতো। এতে মারাত্মক রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ছিল মানুষ। এই অবস্থায় সবাইকে অবাক করে দিয়েছে IFSTর প্রতিবেদন। আম, লিচু, তারপরে তরমুজ, এগুলো আমরা পরীক্ষা দিয়েছি, আমরা কোনো ফর্মালিন বুঝতে পাইনি। তো তাতে মনে হয় যে এবার কোনো ফলমূলে ফরমালিন নাই। বিগত বছরগুলোতে ফলে অতিমাত্রায় ফরমালিন ও কার্বাইড সহ বিভিন্ন কেমিক্যাল মেশানোর বিষয়টি স্মরণ করে এই প্রতিবেদন নিয়ে ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে সংশয়। অনেক সময় আমরা দেখি বাজারে কিছু লোক আসে, তারা পরীক্ষা করে কি পায় এটা আমরা জানি না। আমরা সাধারণ ক্রেতা যারা, আমরা অন্ধবিশ্বাসে আমরা ক্রয় করি, অন্ধবিশ্বাসে আমরা খাই। কতটা 100% সেটাই এখন দেখার বিষয়। এখন আমরা তো পেপার পত্রিকায় অনেক কিছু দেখি, কিন্তু বাস্তবে তো আর সেটা হয় না। সরকারের রিপোর্ট পুরা সত্য না, আংশিক সত্য। এমন মনিটরিং নেই আমাদের ভিতরে যেটা স্বাস্থ্যসম্মত হয়, এমন নেই। খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট বলছে, প্রাকৃতিকভাবেও পরীক্ষা করা যায় ফরমালিন ও কেমিক্যাল। কিংমেজ পাকালে তার ভিতরে এক ভেরি শাইনি স্কিনটা হয়, আর ন্যাচারালি পাকালে খসখসে ভাব থাকবে। কিংমেজ পাকালে সুগন্ধ ভাব থাকে না। আমের যেটা জুসি ভাব, রসালো ভাব থাকে, মিষ্টি হয়, কিন্তু কিংমেজ পাকালে ওই ভাব পাওয়া যাবে না। শুধু প্রতিবেদনের উপর নির্ভর না করে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রাখার পাশাপাশি এক্ষেত্রে আরো সতর্কতা অবলম্বনের তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। এই উদ্যোগটা যেন একটা কন্টিনিউয়াস মনিটরিং এখানে থাকে, যে ল্যাবরেটরিগুলো গভর্নমেন্ট অ্যাসাইন করে দেয় সেই ল্যাবরেটরিগুলোতে যেন এগুলির প্রায় স্যাম্পলগুলি অ্যানালাইসিস হয়। যে কেউ চাইলে খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটে ফল বা যে কোনো ধরনের খাদ্যদ্রব্য পরীক্ষা করিয়ে নিতে পারেন বলে জানায় প্রতিষ্ঠানটি। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডটি দেখার কথা পুলিশের কাছে স্বীকার করেছে আটক মাইক্রোবাসের চালক। দুপুরে সাংবাদিকদের কথা জানান চট্টগ্রামের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য। পুলিশ জানায়, হত্যাকাণ্ডটি নিজ চোখে দেখলেও চালক জানে আলম হত্যার সাথে জড়িত আছে কিনা সে বিষয়ে আরো তদন্ত করা হবে। ঘটনার পরপরই সিসিটিভির ফুটেজে 3 জন মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসটিকেও চলে যেতে দেখা যায়। এরপর নগরীর আরো বিভিন্ন স্থানের সিসিটিভিতেও মাইক্রোবাসটির সন্দেহজনক গতিবিধি গোয়েন্দা পুলিশের নজরে আসে। ঘটনার পর থেকে তাই গাড়িটিকে উদ্ধারে অভিযান চালানো হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে কালো মাইক্রোবাসটিকে জব্দ করে পুলিশ। আটক করা হয় মাইক্রোবাসের চালক জানে আলমকে।
হ্যাঁ, ঘটনাটি সে দেখেছে, তারপরে সে দ্রুত গতিতে চলে গেছে। এই বিষয়ে যে ঘটনার পরপর যে মোটরসাইকেল আরোহী 3 জন পালিয়ে যাওয়ার পিছনে একটি মাইক্রোবাস সন্দেহজনকভাবে এবং বেশ দ্রুত গতিতে সে ঘটনাস্থল ত্যাগ করেছিল। সেই মাইক্রোবাসটি আমরা গতকালকে আমরা উদ্ধার করতে পেরেছি। মাইক্রোবাসের চালক সহ তাকে আমরা আটক করেছি। ঘটনার সে দেখেছে, তারপরে সে দ্রুত গতিতে চলে গেছে। এই বিষয়গুলো নিয়ে আমরা এখন জিজ্ঞাসাবাদ করবো তাকে। জিজ্ঞাসাবাদ করে যদি দেখি যে এখানে তাকে গ্রেফতার করার পর্যাপ্ত কারণ আছে, তাহলে আমরা গ্রেফতার করবো তাকে। এদিকে মাহমুদা আক্তার মিতু হত্যার ঘটনায় গ্রেফতারকৃত সাবেক শিবির নেতা আবু নসর হুন্নুর রিমান্ড আবেদনের শুনানি আগামী রোববার ধার্য করা হয়েছে। দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল কাদের এই নির্দেশ দেন। এর আগে আবু নসর হুন্নুকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে না পারায় আদালত শুনানির জন্য আগামী 12ই জুন পরবর্তী দিন ধার্য করেন। ঝিনাইদহে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলি হত্যার রহস্য উদ্ঘাটনের পাশাপাশি জড়িতদের শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ। এদিকে হত্যার ঘটনার 2 দিন পেরিয়ে গেলেও এখনো জড়িতরা গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কে রয়েছেন জেলার পুরোহিতরা। মামলার ঘটনার সহিত কারা কারা জড়িত ছিলেন, কিভাবে তারা ঘটনা ঘটিয়েছেন এবং ঘটনা ঘটিয়ে তারা কোন দিকে চলে গেলেন, তাদের গতিপথ সম্পর্কে আমরা ইতিমধ্যে বিশ্বস্ত সূত্রে সংবাদ পেয়ে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং আমাদের এখন শুধুমাত্র সময় লাগছে তাদের গ্রেফতার করতে এবং তাদের অবস্থা নির্ণয় করার জন্য। আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা তাদের অবস্থা নির্ণয় করব, তাদের গ্রেফতার করতে সক্ষম। আবারও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জেএমবি সদস্য নিহত হয়েছে। এবার গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের গুলিতে মারা গেছে 1 জন। এছাড়া রাজধানীর রামপুরা ও তুরাগে কথিত বন্দুকযুদ্ধে আরও 2 জন মারা গেছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের কমলগঞ্জ গ্রামে জেএমবির উত্তরাঞ্চলের সামরিক কমান্ডার জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে ওই বাড়ি থেকে বোমা ও গুলি ছোড়া হলে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে 1 জন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এদিকে র্যাব জানিয়েছে মধ্যরাতে রাজধানীর পূর্ব রামপুরার বালুর মাঠ এলাকায় গুলিতে কামাল নামে 1 জন নিহত হয়। উদ্ধার করা হয় 9 রাউন্ড গুলি ও 2টি অস্ত্র। নিহত ব্যক্তির নামে রামপুরা থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে গত রাতে তুরাগ এলাকায় র্যাবের চেকপোস্টে একটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দেওয়া হয়। এ সময় মোটরসাইকেল আরোহীরা র্যাবকে লক্ষ্য করে গুলি করলে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ নজরুল ইসলামকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে অজ্ঞান পার্টির নেতা ছিল বলে জানিয়েছে পুলিশ। মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য সম্প্রতি হত্যাকাণ্ডগুলো ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, তদন্তের মাধ্যমে এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে। বাংলাদেশের মানুষের মনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য এগুলি করছে। সরকার দিনরাত এদেরকে দমন করার জন্য কাজ করে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী সহ গোয়েন্দা সংস্থা তাদের আইডেন্টিফাই করা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে আপনার আইনের আওতায় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এই 2-1টা আপনার খুন করে বাংলার মানুষকে আপনার ভয় ধরাইতে পারবেন না। সাম্প্রতিক গুপ্ত হত্যা নিয়ে বিএনপিকে জড়িয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, সর্বোচ্চ পর্যায় থেকে ইঙ্গিত না থাকলে এ ধরনের গুপ্ত হত্যার ঘটনা ঘটতে পারে না। অধিকাংশ হত্যাকাণ্ডগুলো প্রকাশ্য দিবালোকে ঘটেছে। এই সমস্ত নারকীয় ঘটনার ন্যূনতম কোনো হদিশ বের করতে না পেরে চরমভাবে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী বিরোধী দলের উপর এগুলোর দায় চাপাচ্ছেন। এই সমস্ত নিখুঁত হত্যাকাণ্ড সংঘটিত হওয়া এবং এর সংগঠনকারীদের লাপাত্তা হয়ে যাওয়ার ঘটনা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতাশীলদের ইঙ্গিত না থাকলে এটা কোনোভাবেই সম্ভব হতে পারে বলে আমরা বিশ্বাস করি না। কোনোটা ঘটনারই সুষ্ঠু তদন্ত জনসমক্ষে উপস্থাপন করা হয়নি এবং যাদেরকে গ্রেফতার করে নেওয়া হচ্ছে আমরা কখনোই চিহ্নিত করতে দেখিনি যে তারাই প্রকৃত হত্যাকারী বা তারা এই ঘটনাগুলোর সঙ্গে দায়ী। সন্ধ্যার সময় আরো থাকছে। নারায়ণগঞ্জে স্কুল শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় তদন্তের অগ্রগতি প্রতিবেদন 4 আগস্টের মধ্যে দাখিলের নির্দেশ হাইকোর্টের।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগের বিষয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসলাম চৌধুরী বিভিন্ন তথ্য দিয়েছেন বলে দাবি করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সাম্প্রতিক কয়েকটি বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। এছাড়া তিনি জানান যে পরীক্ষার প্রশ্নপত্র ছাপানোর সময় মুখস্থ করে দুটি চক্রের কাছে ফাঁস করে বিজি প্রেসের এক কর্মচারী। ওই দুটি চক্রের 9 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তবে বিজি প্রেসের ওই কর্মচারী এখনো ধরাছোঁয়ার বাইরে। ইসরায়েলের লিকুদ পার্টির নেতা মেহেদী সাফাদির সঙ্গে বৈঠকের ঘটনা ফাঁস হওয়ার পর রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরী এখন পুলিশের 3য় দফা রিমান্ডে। ডিবি পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে মোসাদের সঙ্গে বৈঠকে অনেক তথ্য দিয়েছেন আসলাম চৌধুরী। তিনি অনেক কিছুই স্বীকার করেছেন। তিনি বলেছেন ওখানে কার কার সাথে বৈঠক হয়েছে, তার কারা কারা জড়িত ছিল, কারা কারা অর্থাৎ বেনিফিশিয়ারি গ্রুপের কাদের কাদের ক্লিয়ারেন্স নিয়ে তিনি গিয়েছেন এবং কারা কারা তাকে উৎসাহিত করেছেন এই কাজে, তারপরে কি পরিকল্পনা ছিল, অনেক কিছুই উনি বলেছেন, যাতে তার বিরুদ্ধে যে আনীত অভিযোগ সেটি আসলে আমাদের এ পর্যন্ত তদন্তে সেই অভিযোগের পক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। এদিকে বিভিন্ন পাবলিক পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে প্রতারণার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দুটি চক্রের মোট 9 সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এই চক্রের সঙ্গে বিজি প্রেসের এক কর্মচারীও জড়িত, যাকে আটকের চেষ্টা করছে বলেও জানায় ডিএমপি। বিজি প্রেসের জনৈক অসাধু কর্মচারী যে প্রশ্নপত্র যখন ছাপা হয় তখন সে এই প্রশ্নপত্র মুখস্থ করে সে জুয়েল নামে একজনের কাছে একজনকে লিখে দেয়, জুয়েল আবার সাত্তারের কাছে দেয়, সাত্তার হৃদয়ের কাছে দেয়, হৃদয় দেয় আহমেদ নিলয়ের কাছে, আহমেদ নিলয় এটি বিপণন করে টাকার বিনিময়ে তার ফেসবুকের আইডির মাধ্যমে। এই দুটো চক্রই প্রতারণার চক্র। কোনো কোনো ক্ষেত্রে হয়তো কিছু কিছু প্রশ্নের মিল থাকে। আর বিজি প্রেসের সেই অসাধু কর্মচারী সে পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে। এছাড়া বাংলাদেশে একটি কোম্পানির ইমেইল আইডি হ্যাক করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নাইজেরিয়ান ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। আলেম ওলামা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও এতিমদের সঙ্গে ইফতার করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা থেকেই ইফতারের জন্য আমন্ত্রিত অতিথিরা গণভবনে আসতে থাকেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে প্রধানমন্ত্রী ও আগত অতিথিরা দেশ ও জাতির জন্য মোনাজাত করেন। আমরা রোজা পালন করে তার সামনে থেকে তুমি হেফাজত করে পরিমাণের উপর রমজানে রাজধানীর যান চলাচল স্বাভাবিক রাখতে সিটি কর্পোরেশন ও পুলিশ যৌথভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। দুপুরে রাজধানীর গুলিস্তান এলাকা পরিদর্শনে যান মেয়র সাইদ খোকন ও ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। তারা রাস্তায় অবৈধ পার্কিং ও হকার আছে কিনা তা পর্যবেক্ষণ করেন, যদিও তাদের পরিদর্শনের সময় রাস্তার উপরে কোনো হকারের দেখা মেলেনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়র এবং ডিএমপি কমিশনার। আমরা আপনার মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে কোঅর্ডিনেশন করে কাজ করে যাচ্ছি। আর জানি যে রমজানের মধ্যে সারা দেশ থেকে আপনারা লোকজন আসে কেনাকাটা করবার জন্য। রমজান মাসে যানজটের চাপটা একটু বেড়ে যায়। আমরা চেষ্টা করে যাচ্ছি, হোপফুলি যানজটের একটা স্থায়ী সমাধান মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সবাই মিলে কাজ করে যাচ্ছি। পুরো ঢাকা সিটিকে আমরা একটা ট্রাফিক শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবো। রাস্তাঘাট শতভাগ পরিষ্কার থাকবে, ফুটপাত ব্যবস্থাপনা আমাদের থাকবে এবং হকারদের কিভাবে পুনর্বাসন করা যায় সেই চিন্তা ভাবনাও সরকারের থাকবে। ঈদের কাছাকাছি সময়ের ভিড় এড়াতে রমজানের শুরুতেই কেনাকাটা করে নিচ্ছেন অনেকেই। রমজানের তৃতীয় দিনে রাজধানীর বিভিন্ন বিপণী বিতানগুলোতে ক্রেতাদের উপস্থিতি ছিল মোটামুটি। রোজার প্রথম 10 দিন ইফতারের পর ক্রেতা সমাগম বেশি হয় বলে জানান বিক্রেতাগণ। আর ক্রেতারা বলছেন, ঈদের সময় ঘনিয়ে আসলে বেশি ভিড়ের ঝামেলা এড়াতেই আগে ভাগে সেরে নিচ্ছেন কেনাকাটা। আবার কেউ কেউ খোঁজ খবর নিচ্ছেন নতুন ডিজাইন ও দামের। এদিকে ঈদকে সামনে রেখে ক্রেতাদের আকৃষ্ট করতে নতুন নতুন ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছে বিপণী বিতানগুলো।
অন্যান্য পোশাকের পাশাপাশি শিশুদের জন্য রয়েছে বাহারি আয়োজন। শপিং করতে আসলাম আগে কারণ হচ্ছে পরে অনেক বেশি ভিড় হয়ে যায়, এটা এড়ানোর জন্যই আসা। ঈদের জামা কিনতে এসেছি, সবার জন্য শপিং করবো চিন্তা করছি। ভালোই দেখলাম যে ডিজাইনগুলো আসছে। রোজার আগে থেকে কেনাকাটা শুরু করেছি, কিছু কিনেছি, আরো কিনতে হবে। কাস্টমার আসছে, কেনাকাটা করছে, কেউ আসছে দেখছে, পরে আবার আসবে সময় নিয়ে। প্রথম দিকে রমরমা এখন ওইভাবে না হলেও চলছে। মাঠে নামার জন্য অন্তত আরো 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। আইপিএল থেকে ফিরে সাতক্ষীরায় ছুটি কাটিয়ে আজ প্রথমবারের মতো বিসিবি চিকিৎসকের কাছে ফিটনেস পরামর্শ নিয়েছেন তিনি। হ্যামস্ট্রিং ইনজুরিতে ভোগা এই টাইগার পেসার এখন বিসিবির পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। মুস্তাফিজের অলরেডি সবাই বললেন যে হ্যামস্ট্রিং এর একটা ছোট মাইনর টাইটনেস আছে, ওইটার জন্য একটু লো রিহ্যাব করতে হবে। আমরা চিন্তা করতেছি যে আমরা উইকলি বেসিসে অ্যাসেস করব এবং দেখব কিরকম প্রোগ্রেস হচ্ছে, ওইটার উপর বেস করে আমরা সবকিছু ডিসাইড করব। অ্যাটলিস্ট এই ফার্স্ট উইকের মধ্যে আমরা এরকম দেখতেছি, তারপরে যদি প্রোগ্রেস করে ওইটার উপর বেস করে আমরা দেখব, তারপরে চেক আউট করব। কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে দলীয় গঠনতন্ত্রকে যুগোপযোগী করতে তৃণমূল থেকে নেতাকর্মীদের মতামত নেবে আওয়ামী লীগ। এ লক্ষ্যে সারা দেশে তৃণমূলের চিঠিও পাঠানো হয়েছে। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় সভানেত্রীর কার্যালয়ে গঠনতন্ত্র সংশোধন বিষয়ক কমিটির বৈঠকে দলটির কৃষি বিষয়ক সম্পাদক ডক্টর আব্দুর রাজ্জাক এ তথ্য জানান। তিনি বলেন, তৃণমূল থেকে সুপারিশের ভিত্তিতে আলোচনার মাধ্যমে চূড়ান্তভাবে গঠনতন্ত্র সংশোধন করবে দল। সিদ্ধান্ত নিয়েছিলাম যে তৃণমূল পর্যায় থেকেও আমরা আমাদের নেতা কর্মীদের, শুভাকাঙ্ক্ষীদের মতামত দিব, তাদেরও সুপারিশ নেব। সেই লক্ষ্যে আমরা সারা দেশে চিঠি দিয়েছি। কালকের মধ্যে সুপারিশ আসার কথা। পৌরসভা নির্বাচনটি দলীয় ভিত্তিতে করেছি, এই নির্বাচন ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনও দলীয় ভিত্তিতে করেছি, কিন্তু আমাদের গঠনতন্ত্রে এই বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ নাই যে কিভাবে আমরা এই নির্বাচন পরিচালনা করব। এই বিষয়টি আমাদের গঠনতন্ত্রে এবার বেশ গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশ থেকে যারা ভাগ্য বদলানোর আশায় ব্রিটেন এসেছেন তাদের অনেকেই কঠোর অভিবাসন নীতিমালার কারণে এখন স্বেচ্ছায় দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন। বহিষ্কারের চাইতে 3 গুণ বেশি বাংলাদেশি ব্রিটেন ছাড়ছেন নিজের ইচ্ছায়। আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো রিপোর্ট। ক্যামেরায় ছিলেন তানভীর হাসান। ব্রিটেনের চাকচিক্যের আড়ালে প্রতিদিন ভেঙে যাচ্ছে অসংখ্য ভাগ্য বিড়ম্বিত অভিবাসীর স্বপ্ন। ভাগ্য বদলানোর আশায় ব্রিটেন পাড়ি জমালো কঠোর অভিবাসন নীতিমালা সহ নানা পরিস্থিতির শিকার হয়ে তাদের প্রত্যাশা আর প্রাপ্তির ব্যবধান দিন দিন যেন বেড়েই চলছে। এখানে আসলে টিকে থাকাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। স্বপ্নের শহর লন্ডনে আসা তো হয়ে গেছে, বাট এই স্বপ্ন শহর লন্ডনের আসার যে প্রত্যাশা এবং প্রাপ্তি, তার মধ্যে প্রচুর বড় ব্যবধান রয়ে গেছে। পরিসংখ্যান বলছে 2015 সালে ব্রিটেন থেকে স্বেচ্ছায় 26,900 অভিবাসী চলে গেছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান শীর্ষ দশে। যে পরিমাণ বাংলাদেশিকে আইন ভঙ্গের কারণে জোরপূর্বক ব্রিটেন থেকে বের করে দেওয়া হয়েছে, তার চাইতে 3 গুণ বাংলাদেশি চলে গেছেন স্বেচ্ছায়। লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাস থেকে স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে ট্রাভেল ডকুমেন্ট ইস্যুর সংখ্যাও বাড়ছে দিন দিন, যাদের অধিকাংশই ব্রিটেনে পড়তে আসা শিক্ষার্থী বলে জানালেন হাইকমিশনের এই কর্মকর্তা। করে প্রতি মাসে 50 থেকে 60 জন ট্রাভেল ডকুমেন্ট নিয়েছে। 2008, 9 এবং পরবর্তীতে এসেছে। তারা ফর সাম রিজন এখানে কলেজ ক্যান্সেল হয়ে গেছে বা ভিসা এক্সটেন্ড হয় নাই, তারাই আমাদের কাছে আসতেছে যে they are willing to go back to Bangladesh. সাম্প্রতিক কঠোর অভিবাসন নীতিমালার জালে জড়িয়ে কোনো উপায় না পেয়ে ব্রিটেন থেকে হার দিন দিন বাড়ছে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। তারা বাসায় অবস্থান করতে পারছেন না, তারা কোনো কাজ করতে পারছেন না, এমনকি তাদের ড্রাইভিং লাইসেন্স তারা হোল্ড করতে পারছেন না, তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রোজেন করে দেওয়া হচ্ছে। তাহলে বেঁচে থাকার যে মৌলিক যে উপকরণগুলো, সেই উপকরণগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এই কারণেই কিন্তু তারা দলে দলে বের হয়ে যেতে বাধ্য হচ্ছে। পরিসংখ্যানে দেখা যায় স্বল্প সময়ের মধ্যে নাগরিকত্ব লাভের আশায় ব্রিটেনের অবৈধ বাংলাদেশি অভিবাসীদের একটি উল্লেখযোগ্য অংশ বর্তমানে বিভিন্ন উপায়ে ফ্রান্স, ইতালি, জার্মানি, পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। সন্ধ্যার সময় আরো থাকছে। তেল আবিবে বন্দুকধারীদের গুলিতে নিহত 4, আহত 16। ইসরায়েলি ভূখণ্ডে 83,000 ফিলিস্তিনির প্রবেশাধিকার বাতিল।
নারায়ণগঞ্জের স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় আগামী 4 আগস্টের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ আদালতের নির্দেশে প্রতিবেদন দাখিল করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক। তবে পুলিশ প্রতিবেদনের দাখিলের জন্য 2 মাসের সময় আবেদন করা হয়। এ বিষয়ে শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ পুলিশকে পরবর্তী প্রতিবেদনের দাখিলের এর দিন ধার্য করেন। একই সঙ্গে আগামী 7 আগস্ট পরবর্তী আদেশের দিন ধার্য করেছেন আদালত। ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত 13ই মে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের উপস্থিতিতে শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছিত করা হয়। এর 5 দিন পর এই ঘটনায় সেলিম ওসমান সহ জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে জানতে চেয়ে স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন হাইকোর্ট। যে জিডিটা করেছে সেই জিডির মন্তব্যে অলরেডি বলেছেন তদন্তকারী কর্মকর্তা এটা অধর্তব্য একটি অপরাধ। অধর্তব্য অপরাধে যেহেতু কোর্টের পারমিশন নিতে হয়, কোর্টের পারমিশন নিয়েই তারা এটা প্রসিড করতেছেন। এই তদন্ত আশা করতেছি উইদিন 30 ডেজ সেটা অলরেডি কমপ্লিট হবে। কমপ্লিট হলে পরবর্তীতে সেই কোর্টের আদেশ মোতাবেক অবশ্যই পুলিশ তার ব্যবস্থা গ্রহণ করবে বলেই আমরা 60 দিনের সময় চেয়েছিলাম। 8ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করেছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। তারা জানিয়েছেন বিক্ষোভের সময় হাসপাতালের চিকিৎসা কার্যক্রম যাতে কোনো ব্যাঘাত না ঘটে সে কারণে তারা পালাক্রমে কর্মসূচি পালন করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা বলেন প্রায় সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেই 8ম পে স্কেল বাস্তবায়িত হলেও তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের এখানে এটাই একমাত্র প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কিনা আমাদের জাতীয় পে স্কেল দেওয়া হয় নাই। কিন্তু এতদিন আমাদের সঙ্গে বিভিন্ন ছল চাতুরি, বিভিন্ন অজুহাত, বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছিল। আমরা যে দাবি করতেছি এটা আমরা কোনো অযৌক্তিক দাবি করতেছি না। রোগী এর মধ্যে ভর্তি হচ্ছে, চিকিৎসা পাচ্ছে, সবকিছু ঠিক আছে। এর মধ্যে থেকে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ চালিয়ে যাব। ইসরায়েলি ভূখণ্ডে 83,000 ফিলিস্তিনির প্রবেশাধিকার বাতিল করা হয়েছে। তেল আবিবে 2 ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে 4 ইসরায়েলি নিহত ও অন্তত 16 জন আহতের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। বুধবারের ওই হামলার ঘটনায় অভিযুক্ত 2 ফিলিস্তিনিকে আটক করার কথা জানিয়েছে ইসরায়েলি পুলিশ। তবে আটক হওয়া ওই 2 ব্যক্তি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন না বলে দাবি করছেন অভিযুক্তদের স্বজনরা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে অধিকৃত পূর্ব জেরুজালেমে নতুন করে 82টি ইহুদি বসতি নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে 1500 বসতি নির্মাণের পরিকল্পনা প্রকাশের 2 দিনের মাথায় নতুন করে বসতি নির্মাণের অনুমোদন দেওয়া হলো। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। উত্তেজনাপূর্ণ ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে 28 রানে হারিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। এই জয়ে 11 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে ভিক্টোরিয়া। আর সুপার লিগে খেলার আশা শেষ হয়ে গেল গাজী গ্রুপের। টস জিতে আগে ব্যাট করে আব্দুল মজিদের সেঞ্চুরিতে 7 উইকেটে 219 রান করে ভিক্টোরিয়া। জবাবে 191 রানে থামে গাজী গ্রুপের ইনিংস। ফতুল্লার বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে করা হয় 33 ওভার। টস জিতে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়ার শুরুটা খুব একটা ভালো হয়নি। দলীয় 9 রানে ওপেনার ফজলে মাহমুদ আউট হন। দ্বিতীয় উইকেটে 122 রান যোগ করেন মুমিনুল ও মজিদ। মারমুখী ঢঙে খেলে মুমিনুল আউট হন 73 রানে। অন্যদিকে ছন্দে থাকা মজিদ টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়ে ফেরেন 100 রানে। শেষ দিকে লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা তেমন অবদান রাখতে না পারলেও 219 রানের সংগ্রহ পায় ভিক্টোরিয়া। জবাবে দলীয় 11 রানেই 2 উইকেট হারিয়ে বিপদে পড়ে গাজী গ্রুপ। তবে শামসুর রহমান ও ভারতের পুনিত বিশ্ব তৃতীয় উইকেটে 95 রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। শামসুর 42 রানে আউট হবার পর গাজী গ্রুপ দ্রুত কিছু উইকেট হারালেও এক প্রান্তে দলকে এগিয়ে নিতে থাকেন। কিন্তু দলীয় 152 রানে আল আমিনের ঘূর্ণিতে বিশ্ব 86 রানে ফিরে যান। শেষ পর্যন্ত 191 রানে অল আউট হয় গাজী গ্রুপ। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাবুল আক্তারের স্ত্রী হত্যার পুরো ঘটনা দেখেছে আটক মাইক্রোবাস চালক, জানালো পুলিশ।
সাবেক শিবির নেতার রিমান্ড আবেদনের শুনানি রোববার। আবারও কথিত বন্দুকযুদ্ধে জেএমবি সদস্য নিহত। এবার গাইবান্ধার গোবিন্দগঞ্জে উত্তরাঞ্চলের সামরিক কমান্ডারের বাড়িতে অভিযানে নিহত এক। আতঙ্ক সৃষ্টি করতেই সম্প্রতি হত্যাকাণ্ডগুলো ঘটানো হচ্ছে মন্তব্য আশরাফের। সর্বোচ্চ পর্যায় থেকে ইঙ্গিত না থাকলে এ ধরনের ঘটনা ঘটতে পারে না, অভিযোগ ফখরুলের। রিমান্ডে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বিএনপি নেতা আসলাম চৌধুরী। ব্রিফিংয়ে ডিবি অভিযোগ প্রমাণের তথ্য পাওয়ার দাবি। এবং রমজানে কারসাজি করে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্যমন্ত্রীর। সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।